কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত বিশেষজ্ঞগণ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। হেমন্তের এই স্নিগ্ধ দুপুরে আপনাদের সামনে কথা বলতে পেরে খুবই ভালো লাগছে, খুবই সম্মানিত বোধ করছি। হেমন্ত এই সময় আমাদের বাংলাদেশের দিগন্ত ভরা মাঠ, এই মাঠে অবারিত ধানের ক্ষেত, সোনালী ফসল, সোনালী আলো, এই সময় বাংলাদেশ ঝলমল করে। পিঠা পার্বণের মাস, আমরা বলি নবান্নের মাস, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানাদি করার মাস। প্রকৃতিও খুবই সুন্দর, বেশি শীত নয়, বেশি গরমও নয়, খুবই ভালো লাগছে এমন একটি ভালো আয়োজনে আসতে পেরে। মূল প্রবন্ধে যেটি উপস্থাপন করা হয়েছে খুবই তথ্যবহুল এবং এটি বলার অপেক্ষা রাখে না যে এই তথ্যগুলো আগামী দিনে কৃষি উন্নয়নে, বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ে চাষাবাদের জন্য খুবই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ এই উপস্থাপনা। দীর্ঘ একটি প্রকল্পের মাধ্যমে যারা এই তথ্যগুলো জেনারেট করেছেন বা তুলে এনেছেন এবং আমাদের মাঠ পর্যায়ে এগুলোকে ব্যবহারের জন্য ঠিক ব্যবহার উপযোগী করে উপস্থাপন করেছেন, সেজন্য আমি মূল প্রবন্ধকার জনাব মালিক ফিদা আব্দুল্লাহ খানকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দুজন আমাদের অত্যন্ত বরেণ্য বিশেষজ্ঞ এটির উপর আলোচনা করেছেন। অ্যাজ ইউজুয়াল আইনুন নিশাত মানেই উনি অনেক ভালো বক্তব্য দেবেন, সবার কাছে হৃদয়গ্রাহী হবে, প্রাণবন্ত হবে। এখানেও হয়েছে, ওনাকে সময় দিলে হয়তো আরো অনেকক্ষণ ধরে বলতে পারতেন। টেলিভিশনে সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন ফোরামেই উনি এই পানির উপরে, পানির সমস্যা নিয়ে বক্তব্য দেন। আমরাও খুব আগ্রহের সাথে শুনি, নিজের জ্ঞান নিজেকে পানির উপরে জ্ঞানে সমৃদ্ধ করি। বিশেষ করে কৃষিবিদদের জন্য পানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ, একটি সম্পদ। এই সম্পদের ব্যবস্থাপনা ক্রমান্বয়েই শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীতে জটিল এবং অত্যন্ত সমস্যা সংকুল হয়ে উঠছে। এই প্রেক্ষিতে ওনাদের বক্তব্য খুবই আমাদেরকে সচেতন, সমৃদ্ধ করার জন্য প্রয়োজন। বাংলাদেশ আমরা জানি খুবই ঘনবসতিপূর্ণ দেশ, এত মানুষ এবং এত কম জমি। দেশের যে মূল আয়তন তার 60% আমরা বিভিন্ন ফসল উৎপাদন করার জন্য ব্যবহার করে থাকি। এটি পৃথিবীতে সর্বোচ্চ এবং এটি ব্যবহার করি আমরা ধান উৎপাদনের জন্য, সেটিও প্রায় 74-75 ভাগ। এবং পৃথিবীতে সব ফসলের মধ্যে সবচেয়ে ধান উৎপাদন করতেই বোধহয় বেশি পানি লাগে, সবচেয়ে বেশি পানি লাগে। এই ট্রান্সপিরেশন, ইভাপোরেশন হয়ে সবচেয়ে পানির আমরা ব্যবহার করে থাকি। সকল বিবেচনায় বাংলাদেশে তেমন খনি নাই, ডায়মন্ড কিংবা ফসিল ফয়েল, কোল, তেমন কোনো সম্পদ নাই। তবে উর্বর জমি আমাদের রয়েছে। উর্বর জমির জন্য আমাদের সেই উর্বর জমিও ব্যবহৃত হাজার বছর হয়েছে। তারপরেও বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, দুর্ভিক্ষের দেশ ছিল। আমাদের জীবদ্দশায় এবং আমাদের আগেও পরেও আমরা ইতিহাস থেকে দেখেছি এই বেঙ্গল, এই বাংলাদেশে, এই ভারতবর্ষে অনেক দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সেদিনের কথা 43-এর মনন্তর, তারপর আরো কিছু দুর্ভিক্ষ হয়েছে, সেগুলো ভয়াবহ। 20-30 লক্ষ মানুষ মারা গিয়েছে দুর্ভিক্ষ থেকে। আজকে আমরা দেখছি সেই দেশের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ইংরেজরা যখন এই দেশ নেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন মানুষ ছিল 20 কোটি। আমি একটা ইস্যুতে পড়েছিলাম যে কর্পোরেট হাউসে, কমার্শিয়াল
house enslaved a nation of 200 million people. একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদের লন্ডন শহরে 2টা জানালা আর একটা দরজার একটা অফিস ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 20 কোটি মানুষের দেশকে দাসত্বের বন্ধনে শৃঙ্খলে আবদ্ধ করেছিল এবং দীর্ঘদিন এই দেশকে শোষণ করেছে। তার ফলশ্রুতিতেই এই দুর্ভিক্ষগুলো বারবার হয়েছে। যখন নিয়েছে তখনও সেই 1769 সালেও একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। আবার এই আরো মাঝে মাঝে এই দুর্ভিক্ষগুলো হয়েছে 43-এর মন্বন্তর সহ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আয়, এই আয় ছিল এক সময় এসে দাঁড়ায় 1860-70 সালের দিকে ব্রিটিশের ব্রিটিশ রাজাদের যে আয় ছিল, যে রেভিনিউ আদায় হতো, ঠিক সমপরিমাণ রেভিনিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পায়, প্রায় সমান সমান। বেশিরভাগ এমপিরা, মন্ত্রীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার কিনে শেয়ার বাজারে সারা পৃথিবীতে ইট বিকেম দ্য লার্জেস্ট কর্পোরেট হাউস। কিন্তু বাংলাদেশে, ভারতবর্ষে বারবারই দুর্ভিক্ষ হয়েছে। বিভিন্ন যুদ্ধে জয় করার জন্য, সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য এই দিক থেকে তারা সম্পদ নিয়ে গেছে। কৃষিটা সবসময়ই প্রকৃতি নির্ভর ছিল। কৃষির উন্নয়নের জন্য তারা এখানে কোনো বিনিয়োগ করে নাই। এবং 1901 সাল থেকে 1947 সাল এই বাংলাদেশের, ভারতবর্ষের গ্রোথ রেট, প্রবৃদ্ধি ছিল 0.09%, যেটি আজকে আমরা অ্যাচিভ করেছি 8%। এবং গড় আমাদের প্রবৃদ্ধি হলো এটি প্রায় 7 ভাগের কাছাকাছি, 6.5। এই 2009 সাল থেকে 21 সালে 13-14 বছরে এতটা আমরা অগ্রসর হয়েছি। এটি কি করে সম্ভব হলো? কৃষি তো অর্থনীতির মূল ছিল। আজকে কৃষির অবদানও আমরা জানি, যেটা জিডিপিতে ছিল কৃষি প্রায় 50-60 ভাগ, সেটা আস্তে আস্তে কমে এটি এখন 13 ভাগেরও নিচে নেমে এসেছে। তাতে করে আমি মনে করি না যে দেশের অর্থনীতি, কৃষির গুরুত্ব কমে গেছে। কৃষির গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। কিভাবে বাড়ছে? যে কৃষি খাদ্য নিরাপত্তার জন্য, মানুষের খাবার দেওয়ার জন্য এই কৃষি থেকেই আমরা, কৃষির গুরুত্ব অনেক বেশি। আর একদিকে বিভিন্ন শিল্প কারখানার উপকরণ, পণ্য যোগায় এই কৃষি, কাঁচামাল যোগায়। কাজে সকল বিবেচনায় কৃষি গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন যে জাপান যে সাবসিডি দেয় তারা কৃষিতে, তার চেয়ে বেশি হলো, তার চেয়ে কম হলো তাদের জিডিপিতে কৃষির অবদান। আমেরিকা, ইউএসএ সবসময় বলে যে প্যাসিফিকটা জাপান আমাদের নিকটবর্তী দেশ, শুধু ক্যালিফোর্নিয়া থেকে আমরা যদি খাবার দেই, তোমাদের তো কৃষির দরকার নাই, খাদ্য উৎপাদন করার দরকার নাই। কিন্তু জাপান কোনোদিনই সেটা গ্রহণ করে নাই। জাপান বলে যে আমরা উই ডিডন্ট ফরগেট দ্য নাইটমেয়ার অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর একটা যে বিশ্বের যুদ্ধ হবে না, তা কে জানে? তখন আমাদেরকে কে খাবার দেবে? তখন কি আমরা এই আমেরিকা থেকে আসবে? খাওয়ার অভাবেই তো মানুষ মারা যাবে। তখন আর অ্যাটম বোমাও লাগবে না, হাইড্রোজেন বোমা, কোনো বোমাই লাগবে না। জাপান খাদ্য না দিলেই আমাদের না খেয়ে মরতে হবে, এই আমেরিকা যদি খাবার না দেয়। না, আমি এই কথাগুলো বলছি যে কৃষির গুরুত্ব, এবং সেই কৃষির গুরুত্বতে, কৃষির উপরে যদি আমরা, দীর্ঘদিন পাকিস্তানিরা শোষণ করেছে, ব্রিটিশরা তো করেছেই 190 বছর। এই পাকিস্তানের সময়ও গ্রোথ রেট এত কম ছিল, কোনো জিডিপির গ্রোথ ছিল না। 1947 সাল থেকে যদি ভারত যখন স্বাধীন হলো, এই 70 সাল পর্যন্ত, 65 সাল পর্যন্ত গ্রোথ রেট ছিল আপনার 0.00% এবং এই জিডিপি, এই মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, এটি ডাবল করতে আপনার 1500 বছর লাগতো। আজকে সেই বাংলাদেশের গ্রোথ রেট এত বেশি। এটির অর্থ হলো যে আমরা কৃষিক্ষেত্রে
সমস্ত অর্থনীতিবিদরাই, হার্ভার্ড, ক্যামব্রিজ কিংবা কলম্বিয়া, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সরা, তারা সবাই দেখিয়েছে একটা দেশের ওভারঅল ইকোনমিক গ্রোথ ইট ইমানেট ফ্রম এগ্রিকালচার। কৃষি যদি ভিত্তি হয় অর্থনীতির, এবং কৃষির যদি উন্নয়ন হয়, তাহলে সে দেশের সার্বিক উন্নয়ন, সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং বর্তমান সরকার এবং দেশ স্বাধীন হওয়ার মাননীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি বলেছিলেন যে কৃষির পরে অক্ষমাযোগ্য, অমার্জনীয় অপরাধ করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সবুজ বিপ্লবের ডাক আসলেও এই বাংলাদেশের পাকিস্তানি শাসকরা, যে বাংলাদেশের জমিয়া দুর্বল ফসল উৎপাদনের জন্য, সেখানে কৃষি বিপ্লবের কোনো ছোঁয়া লাগে না, সবুজ বিপ্লবের কোনো ছোঁয়া লাগে না। দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু বলেছিলেন যে কৃষি বিপ্লব বাংলাদেশে ঘটাতে হবে, এবং তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। এবং তিনি 26শে মার্চ 72 সালের রমনা উদ্যানে তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে আমাদের উন্নয়নের সকল অংশ জুড়ে থাকবে কৃষি, এবং কৃষিতে আমরা সর্বোচ্চ বরাদ্দ দেব। এবং তিনি দিয়েছিলেন 500 কোটি টাকার উন্নয়নের বাজেটে তিনি 100 কোটি টাকা কৃষির জন্য বরাদ্দ করেছিলেন। এবং এই 100 কোটি টাকার মধ্যে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন আজকের যে আলোচ্য বিষয় সেচের উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। এই শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, নলি পাম্প, এগুলো কিভাবে বানানো যায়, বেশি জমি কিভাবে সেচের আওতায় আনা যায়। প্রফেসর আইনুন নিশাত সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আপনি ভালো জাত দিলেন, প্রতি বিঘাতে প্রকৃতি একরে প্রতি হেক্টরে 4 টন 5 টন হবে। যদি আমরা সেচ না দিতে পারি তাহলে 1 টনও হবে না বা 2 টনও হবে না। কাজেই সেচ একটা গুরুত্বপূর্ণ। আমি দেখেছি এটি 75-76 এরকম হবে মনে হয়। এই সময়ে একটা বিরাট মাঠের মধ্যে একদম ছোট 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 এরকম চালা ঘর, কি করে বউ ছেলে মেয়ে পুরা পরিবারের সদস্যরা ছোট্ট ঘর করছে, পুরো সেনে টিউবওয়েল, এমনি যে টিউবওয়েল, সেই টিউবওয়েল বসাইছে, সারাদিন ধরে টিউবওয়েল টিপে টিপে জমিতে পানি দিচ্ছে, শত শত মানুষ সারা এলাকা জুড়ে। তারপর আস্তে আস্তে এই শ্যালো টিউবওয়েল ব্যাপকভাবে আসলো। এখন আপনারা বলছেন সব মিলে 18 লক্ষ টিউবওয়েল সেচের যন্ত্র। এই 18 লক্ষ যন্ত্র বাংলাদেশের সম্পত্তির জমি আর এই সব জমি এবং পানি। এই পানির ব্যবহার, পানির কিভাবে ব্যবহার করা হয়, পানি ব্যবহার করার ফলে আমরা সারও ব্যবহার করেছি, সারও লাগবে, বীজ লাগবে, এবং কয়েকটা সমন্বয় করে এই উৎপাদন বৃদ্ধি সম্ভব। আজকে যেখানে 1 টন 2 টনের বেশি ধান একরে বিঘাতে হতো না, হেক্টরে হতো না, আজকে সেখানে 4 থেকে 5 টন প্রতি হেক্টরে ধান হয়। আলু আমরা দেখছি 6, 7, 8 মনের বেশি বিঘাতে হতো না, আজকে 100 মন না 150 মন আলু হয় 1 বিঘা জমিতে। মনে হয় যে মাটির চেয়ে বেশি আলু। এই যে উন্নয়নগুলো হয়েছে কৃষিক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য বঙ্গবন্ধু বলেছিলেন, কিন্তু তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নাই। তার অনেক স্বপ্ন ছিল, এবং তিনি সবসময় বলেছেন পানি ব্যবস্থাপনার উপর আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, এবং তিনি সেটা দিয়েছিলেন। এই নদীর পানি কিভাবে আমরা বন্যা থেকে জমিকে রক্ষা করতে পারি, আবার এই পানিকে কিভাবে ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারি। 2008 থেকে আমরা সরকার গঠন করার পরে আমরা কৃষির উপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম আমাদের নির্বাচনী ইস্তারের মাধ্যমে যে আমরা বলেছিলাম যে আমরা এমডিজি গোল অর্জন করব, উইল বি অ্যাচিভিং অল এমডিজি গোল উই প্লেস টু দ্য নেশন। এবং আমরা বলেছিলাম যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, দারিদ্র কমিয়ে নিয়ে আসবো। এমডিজির সমস্ত লক্ষ্যগুলোই আমরা অর্জন করেছি 2015 সালের মধ্যে, এবং আমরা এখন বলছি যে আমরা এসডিজি অর্জন করব 2030 সালের মধ্যে। সে এসডির অর্থ হলো উচ্চ মধ্যম আয়ের দেশ। 4,000-5,000 কোটি টাকা, আমাদের 4 থেকে 5,000 কোটি টাকা মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা প্রতি দারিদ্র
এক্সট্রিম পভার্টি এটা শূন্যতে নামিয়ে নিয়ে আসবো, আর এমনি দারিদ্র এটা 4, 5, 6 ভাগে নামিয়ে নিয়ে আসবো। এই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ইউনো এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যে একটা ইতিমধ্যে এসডিজিতে আমাদের অর্জনের জন্য আমরা পুরস্কার পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছে। যখন জেফরি স্যাক্স, এটা বলা হয় যে এন্টি এস্টাবলিশমেন্ট এন্টি ক্যাপিটালিজম, কলম্বিয়া ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর, তার হাত দিয়ে এই পুরস্কারটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার সময় জেফরি তার বক্তৃতায় তিনি বলেছেন, শেখ হাসিনা ইজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন, শি জুয়েল ইন দ্য ক্রাউন। তিনি মুকুটের মণিমুক্তা, মুকুটের তিনি হীরক। এই যে এত বড় সম্মান, এই সম্মান আমরা তো সব অর্জন করছি তার জন্য না, কিন্তু আমাদের আন্তরিকতা, নিষ্ঠা এবং এই যে দারিদ্র বিমোচন, মানুষের দারিদ্রও নির্ধারিত হয় খাদ্য দিয়ে, যে কত ভাগ খাদ্য আমরা খাই, কত ক্যালোরি খাদ্য আমরা কনজিউম করি, সেটা আপনারা জানেন। সেটি দিয়ে এবং সেই লক্ষ্যে এই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পানির আরো অনেক ব্যবহার রয়েছে, সেগুলোতে আমি যেতে চাই না। আমাদের প্রফেসর আইনুন নিশাত বা আজকের আমাদের মুখ্য আলোচক তারা অনেক কাজ করেন এগুলো নিয়ে। ওনার একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, এই যে তথ্যগুলো করা হয়েছে, জেনারেট করা হয়েছে, উপস্থাপন, এগুলোর ব্যবহার সঠিকভাবে হবে কিনা। আজকে আপনারা যারা এখানে আছেন, যারা বিএডিসিতে কাজ করেন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কাজ করেন, বরেন্দ্র প্রজেক্টে কাজ করেন, আমি মন্ত্রী হিসাবে বলতে চাই প্রত্যেকটা তথ্য কাজ ইউজ করার মতো। এফিসিয়েন্সি ইটস লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইসরায়েলের আমি জানি না, শুনি যে ইসরায়েলিদের নাকি ওয়াটার ম্যানেজমেন্টের তাদের এফিসিয়েন্সি ক্যাপাসিটি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মরুভূমি এলাকা, কাজে তারা কাজও করেছে, সেটাকে ব্যবহার করছে। এই পানি যদি আমাদের নানানভাবে নষ্ট হয়, সিপেজ হইয়া, তারপরে রানিং ওয়াটার, নানানভাবে এটাকে সর্বোচ্চ এফিসিয়েন্সি লেভেল আমরা ইরিগেশনে কিভাবে বাড়াতে পারি, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা দেখতাম আগে ইরিগেশনে খরচ হতো, কস্ট অফ প্রোডাকশন অফ এ ক্রপ 30%, রাইস এটা 30%, 29 থেকে 30% ছিল। এটা কিছুটা এফিসিয়েন্সি বেড়েছে। এই বাড়ির পাইপের কথা বলেছেন যে 45,000 কোটি টাকা লাগবে সারা দেশে বাড়ির পাইপ করার জন্য। কিন্তু আপনাদেরকে এটাও এই তথ্য করতে হবে যে 45,000 টাকা যদি আমরা খরচ করি, পদ্মা সেতু খরচ করতে প্রায় সমপরিমাণ টাকা আমরা খরচ করছি। পদ্মা সেতু থেকে রেট অফ রিটার্ন কি, ইকোনমিক রেট অফ রিটার্ন কি এসছে, আর আমি যদি বাড়ির পাইপ দেই 45,000 টাকা খরচ করি, তাহলে আমাদের কি রিটার্ন হবে। এগ্রিকালচার ইকোনমিক্সে এটাও আপনারা আমাদেরকে দিবেন, এই তথ্য আপনাদেরকে দিতে হবে। এই বাড়ির পাইপের ইকোনমিক রিটার্ন কি, এটা আপনাদেরকে দিতে হবে। কাজে আমি এই প্রকল্প ভালো হয়েছে, তথ্য দিয়েছে, এই তথ্য যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে এটা একটা ফিউটাইল এক্সারসাইজ হিসাবে প্রমাণিত হবে, ব্যর্থতায় পরিণত হবে। সেটা আমি কোনোদিনই চাই না। সমস্যাগুলো কোথায়? এখানে আমাকে এর মধ্যেই একজন এসে আমাকে বলেছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড সারা দেশে অনেক সুইচ গেট করেছে, সেগুলো কাজ করে না, মুসকে ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, কপাটগুলো কাজ করে না, নষ্ট হয়ে গেছে, জাম হয়ে গেছে, সেগুলো নন ফাংশনাল। হাজার আমরা টেলিফোন করি, জবাব দেই, ওয়াটার ডেভেলপমেন্টের একজন আছেন, আমার এই তথ্য আপনি দিবেন, আপনি গিয়ে বলবেন। ইদার আপনারা এই খালের বিভিন্ন নদীর স্লুইস গেটগুলোকে রিপেয়ার করবেন, মেরামত করবেন, আপনি লিখতে দিবেন, আমাকে কপি দিবেন। এটার একটা সার্ভে করবেন যে কতটি স্লুইস গেট কাজ করছেন, আপনারা বানিয়েছেন, কত টাকা খরচ করেছেন, এবং এই স্লুইস গেট যদি আপনারা না করতে পারেন, এটি কৃষি মন্ত্রণালয়কে দেন, বিএডিসি কে দেন, বিএসসি কে রিপেয়ার করে চাষের জন্য ব্যবহার করবেন। জবাবদিহিতা নাই বাংলাদেশে, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। হাজার হাজার এরকম স্লুইস গেট করেছেন, কন্ট্রাক্টররা করেছে, আপনারা
সঠিকভাবে দেখেন নাই, দেখলেও তার কোনো ফলো আপ নাই, তার মনিটর করেন নাই। এই ব্যর্থতা কেন? আমি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলাম। আইলা হলো, আইলায় শত শত মানুষ ভেসে গেছে, হাজার হাজার মানুষ এই বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। 25 তারিখ রাত্রে আয়লা হয়েছে, আমি 26 তারিখ ভোর 10টার সময় আমি ভোলা গিয়েছি, ভোলা থেকে চর ফেশানে গিয়েছি। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কারো মুখের দিকে তাকানো যায় না, কারো মুখের দিকে তাকানো যায় না। ছেলে মেয়ে নিয়ে বসে আছে, তারা জানে না যে ঘর বাড়িতে পানি উঠেছে, ইমব্যাংকমেন্ট ভেঙে গিয়েছে, তারা এই ঘর বাড়িতে ফিরে যেতে পারবে কিনা, ছেলে মেয়ের মুখে দুটো খাবার দিতে পারবে কিনা। আমরা চেষ্টা করেছি তাদের খাবার দিতে, তাদের ঘরে ফিরিয়ে নিতে। এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ইঞ্জিনিয়াররা, তাদের ডাকছি, তারা যেতে সাহস পায় না। মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, তাদের জন্য আজকে আমাদের এই বিপর্যয়। ইমব্যাংক বানায়, সঠিকভাবে মেরামত করে না, সঠিকভাবে তারা করে না। কি পরিস্থিতি! আর্মি আমরা নিয়ে গেছি সেখানে, আর্মি নিয়ে তারপরে এগুলো এই বাঁধানোর জন্য কি যে কঠিন কাজ। প্রথম বছর পারলামই না, দ্বিতীয় বছর এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, ডিজি বা চেয়ারম্যান, মন্ত্রী সবাইকে নিয়ে যৌথ মিটিং করে সিদ্ধান্ত নিলাম যে জুলাই মাসে টেন্ডার হবে, এত তারিখে, এত তারিখে টেন্ডার ওপেন হবে, এত তারিখে কন্ট্রাক্টর সাইডে যাবে। এবং আর্মিকে বলা হলো যে আর্মিও যাবে সুপারভিশনের জন্য, এবং জানুয়ারি ফেব্রুয়ারি আবার এই আসার আগেই এই ইমব্যাংকমেন্ট আমরা কাজ শেষ করব। এবং তাই হয়েছে। এইভাবে যদি কাজ করেন হবে না কেন? আমি নিজে অভিজ্ঞতা, প্রত্যেকটা আমরা বাঁধ বেঁধে ফেললাম। প্রায় একদিন বাঁধ দেখতে গেছি এরকম এলাকায়, খুলনায়, শত শত মানুষ, তারা এরকম লাইন ধরে দাঁড়িয়েছে, মহিলারা, পুরুষ মহিলা, টুকরিতেও নিতে পারে না কাদা, এরকম কাদা হাতে দেয়, একজন আরেকজনের হাত থেকে নিয়ে বাঁধের মধ্যে ফেলে, এই করে করে বাঁধছে। সন্ধ্যা হয়ে গেছে, গোধূলি লগ্ন ছিল। এর মধ্যেও আমি গিয়েছি, এই মানুষগুলো দেখে মুখ দেখা যায় না, তবু হাসতেছে, বলছে জয় বাংলা, জয় শেখ হাসিনা। আমি বুঝি না যে এই মানুষের যে রেজিলিয়েন্ট, এদের যে এই যে দৃঢ়তা এবং আশায় যে সবসময় বুক বাঁধে, কালো বৈশাখী এদের ঘর বাড়ি ভেঙে নেয়, এই বন্যা, এই ঘূর্ণিঝড় তাদের ঘর ভেঙে নেয়, তবু তারা আশাবাদ না, আশায় বুক বাঁধে, নতুন করে ঘর বাঁধে। সেটাই দেখলাম সেখানে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে অলওয়েজ দেয়ার ইজ এ লাইট বিহাইন্ড দ্য ক্লাউড। এই মানুষগুলো এখনো বুক বেঁধে আবার কাজ করছে। আমরা যদি একটু সৎ হই, একটু আন্তরিক হই, নিষ্ঠাবান হই, আন্তরিকতার সাথে কাজ করি, কত লক্ষ লক্ষ ছেলেরা বেকার, চাকরি পায় না। আপনারা চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরে বলেন যে চাকরির আয় যথেষ্ট না সুন্দর জীবনযাপনের জন্য, উন্নত জীবনযাপনের জন্য। এবং সেই উন্নত জীবনযাপন করতে গিয়ে আপনাদের ইমব্যাংকমেন্ট, এই বাঁধগুলো ঠিকভাবে বাঁধা হয় না, এগুলো ঠিকভাবে রিপেয়ার হয় না, এগুলো যথেষ্ট কেয়ার নেওয়া হয় না। এই দিকটি একটি আমি বললাম। আপনারা সারা দেশে এই শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, এগুলোর ইফিসিয়েন্সি লেভেল কীভাবে বাড়ানো যায়, বাড়ির পাইপ কীভাবে আরও অর্থনৈতিকভাবে ভালোভাবে এটা করা যায়, সার্বিকভাবে বিএনপি একটা বিএডিসি যদি একটা মিশন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে যে আমরা সারা দেশের সেচ ব্যবস্থাকে আরও উন্নত করব, এটার দক্ষতা আরও বৃদ্ধি করব, তার জন্য ম্যান পাওয়ার বা আমাদের এর দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং এই সকল তথ্য ব্যবহার করে বাংলাদেশের এই সেচের একটা মডেল হিসাবে সারা পৃথিবীর জন্য আমরা দাঁড় করাতে চাই। এরকম একটা লক্ষ্য নিয়ে চলেন আমরা সবাই কাজ করি। আর না হলে আমাদের প্রফেসর আইনুল নিশাত সাহেবরা এই ধরনের প্রোগ্রামে আসবেন, আপনারাও বক্তৃতা শুনবেন, আমরাও বক্তৃতা শুনবো, সবাই হাততালি দিব, সেই হাততালি বাতাসে মিলিয়ে যাবে। দেশ ও জাতিকে এর থেকে আমরা আসলে উদ্ধার করি। মন্ত্রী হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, আমি এই দায়িত্ব থেকে বিচ্ছিন্ন না। আমাকেও ব্যর্থতার গ্লানি, ব্যর্থতার বহন করতে হবে, গ্লানি বহন করতে হবে, আমি বহন করতে রাজি আছি। আপনাদের বারবার আমি বলি
বিএডিসি সবাই পিডি হইতে চায়। হয় আমার গ্রামের সাধারণ মানুষকে গিয়ে ধরে, জানে যে এই লোকটি আমার খুব ঘনিষ্ঠ, আমি আমার একজন কর্মী, তাকে নিয়ে এসে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন সুপার ইঞ্জিনিয়ার, স্যার এরকম ওকে ওনা কি বানায়, তুমি চিল্লা কেমনে? বল না চিনছে একটু, আমাকে তোমার কি লাভ? বলে আছে কিছু সুবিধা। এই যে মানসিকতা, পিডি কি? পিডির সাথে অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে, আসে না? সব ইঞ্জিনিয়াররা মিলে একটা টিম হিসাবে আমরা কাজ করি এবং পিডিকে ইয়েতে রাখেন, চাপে রাখেন। পিডিকে এমন ভাবে সব ইঞ্জিনিয়াররা একদম যারা ঢুকছেন নতুন স্টেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সময় মিলে এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করেন যে সে পিডিকে চিন্তা করতে হবে প্রতিটি পদক্ষেপ, যে তার জবাব দিতে জবাব দিতে। পিডি কি একাই সব? তাকে খুশি করতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আরো কৃষি উন্নয়ন কর্পোরেশন অনেক কাজ রয়েছে, সেচের ক্ষেত্রে আপনারা ভালো কাজ করে, অনেক প্রতিষ্ঠান এদেশে সেচ নিয়ে কাজ করে। সমস্যা হলো যে কৃষির দিকটা অনেকে দেখে না। পানি ব্যবস্থাপনার কৃষি একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সেই গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটা একটা বাঁধ, একটা ড্রেজিং, একটা নদী খনন, খাল খনন, সবগুলোতেই যদি কৃষির দিকটা গুরুত্ব দিয়ে নেওয়া হয় এবং সেই সংগঠন, সেই অর্গানাইজেশন সেটা যদি ফলো আপ করে, এবং সমন্বয়ের কথাটা এখানে বারবার এসেছে, আপনারা যদি এটাকে সমন্বয় করে কাজ করেন, যেটা আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের বলেছে যে সমস্যা হলো সমন্বয়, সেখানে আমাদেরও ব্যর্থতা আছে। আমরা মন্ত্রী, আমার টুকুই আমি বুঝি, ওয়াটার ডেভেলপমেন্টে কি হয়েছে আমরা দেখতে চাই না। কাজে এই সমন্বয়টা কিভাবে করা যায় সেটাও আমাদের দেখা উচিত। সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি অনেকক্ষণ কথা বলেছি, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। বাংলাদেশ আমরা দাবি করি উন্নয়নের মহাসড়কে, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, অর্থনীতির সকল ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো, তার একটা ভিত্তি রচনা হয়েছে। পদ্মা সেতু, আইসিটি, 4 লেন রাস্তা, প্রাণ জুড়িয়ে যায়। মাওয়া গাড়ি চালালে প্রাণ জুড়িয়ে যায়। টাঙ্গাইলে যাই, প্রাণ জুড়ে, বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। 4 লেন রাস্তা, তারপর আবার স্লো ভেহিকেল, স্লো মুভিং ভেহিকেল, তাদের জন্য আলাদা রাস্তা। বিদেশের মতোই একটানা গাড়ি চালিয়ে যাওয়া যায়। গ্রামে গ্রামে গেলে দেখবেন সমস্ত ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে। আমার গ্রাম থেকে 10 কিলোমিটার ভিতরে সেখানে কিন্ডার গার্ডেন স্কুল চলে। আমি পড়ছি ফ্রি প্রাইমারি স্কুলে, কারণ রিক্সাওয়ালার ছেলেরাও ফ্রি প্রাইমারি স্কুলে না পড়ে 200 টাকা 300 টাকা টিউশন ফি দিয়ে কিন্ডার গার্ডেনের ছেলে মেয়ে পাঠায়। পার্লার গ্রামের বাজারে, পার্লারে কারা যায়? বলে যায়, অনেক মানুষ যায়। ধনবাড়িতে এরকম পার্লার আছে? বলছে ধনবাড়িতে পার্লারের একটা গলি আছে। এরকম ডেন্টাল সার্জনের চেম্বার গিয়ে দেখি, দেখাইতে নিয়ে গেল, একদম ঢাকায় যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, যে চেয়ার থাকেই থাকে, এরকম একদম ডেন্টাল সার্জনের ইয়ে। আমি বলছি না যে দেশ উন্নয়ন হয়ে গেছে, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। আমার বাসায় গিজার আছে, যে পানি গরম, যেটা নষ্ট হয়েছে। আমি আমার এক কাজিনকে জিজ্ঞাসা করলাম যে গিজারটা সারা মেকানিক্স কোথায় পাওয়া যাবে? বলে অনেক, ধনবাড়িতে অনেক মেকানিক্স। আপনি মনে করছেন আপনার বাসায় খালি গিজার আছে? মন্ত্রী, ধনবাড়ির বহু মানুষের বাসায় এখন গিজার আছে, মেকানিক্সের অভাব নেই। এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়ার ধুলোমাটিতে মানুষ হয়েছেন, ধুলোবালিতে বড় হয়েছেন। তিনি বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখেছেন, জীবনানন্দ সেই রূপসী বাংলা। আমরাও ছোটকালে দেখেছি মাছরাঙ্গা কিভাবে মাছ ধরে, কিভাবে বাবুই পাখি নিপুণভাবে বাসা বাঁধে। কি সুন্দর দেশ,
সাথে সাথে এটিও দেখেছি এই কৃষক সকাল থেকে সন্ধ্যা কাজ করে, তাদের ঘাম শ্রম সোনালী ফসলে রূপান্তর করে, তারা খেতে পায় না, অভুক্ত থাকে, তারা নৌকা চালায়, গরু টানে, তাদের জীবন কঠিন, চিরদিন তারা বঞ্চিত। এই সোনারগাঁর তাঁতিরা বেনারসি শাড়ি বানিয়েছে, তারা জামদানি বানিয়েছে, মসলিন শাড়ি বানিয়েছে, এই শাড়ি বিদেশে গিয়েছে রাজা বাদশাদের জন্য। সবচেয়ে রিসোর্সফুল ছিল ব্যাঙ্গালোর, মুঘলদের জন্য ছিল, ইংরেজদের জন্য ছিল, সবচেয়ে রিসোর্সফুল। এখানকার তাঁত, এখানকার প্রাকৃতিক সম্পদ, কৃষি সব মিলিয়ে সেই দেশ কেন বঞ্চিত থাকবে, সে দেশের মানুষ কেন এত কষ্ট করবে, এই সব বিষয়টি বঙ্গবন্ধুর কাছ থেকে দেখেছিলেন এবং বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আজকে সম্পদ শুধু গুলশান বনানীতে নয়, সারা দেশেই আমরা পৌঁছিয়ে দিতে চাই। গ্রামেও আজকে এত যে উন্নয়ন হচ্ছে, সম্পদকে আমরা গ্রামে নিয়েছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। কোনো মানুষ না খেয়ে থাকে না। এই যে চালের এত দাম, আমার তো একটু লজ্জিত হওয়া উচিত কৃষিমন্ত্রী হিসাবে, চালের কেন এত দাম হয়। এরপরেও এই গত ঈদে করোনা, যদি এলাকায় যেতে পারি না, ঈদের দিন বলে যে আমরা সব মাঠে বসছি, আপনি একটু কথা বলেন টেলিফোনে, আমরা মাইক দেওয়ার শুরু। ঈদের দিন বিকালবেলা সন্ধ্যা, তাই নয় কি বলবো, তেমনি কথা বলছি বলে আপনার অনেকদিন কথা টথা শুনি না, কথা বলছি বলতেই একজন ওই পারে মাইক টেলিফোন নিয়ে বলতেছে মাইকে যে নেত্রীরে বলেন, প্রাইম মিনিস্টারে বলেন এত চাল না দিতে, এই বিজিএফ এর চাল এত বেটিটা নিয়ে মুরগিরে খাওয়ায়, মোটা চাল যেটা সেটার দাম কম, চাল দিয়ে আমরা বিজিএফ এ লাইন ধরে বসে আছে মহিলারা, এই নিজ চাল নিয়েই আবার ওই পাইকাররা বসে থাকে। তোমরা এনে কি করো বলে, বেটিটা কেউ চাল বাড়িতে নেবে না, সব পয়সা চলে যাবে। বলে কেন, যে মোটা চাল, মোটা চাল কে খাবে? যেরকম দেশের দক্ষিণাঞ্চল অন্য অঞ্চলে যায়, অথবা গরুরে খাওয়ায়, মুরগির খামার ই করে, নানান ভাবে ব্যবহার। কতটা কি আমি জানি না, কিন্তু আমার নিজের চোখে আমি অনেক দিন দেখেছি। এই হলো বাংলাদেশের বাস্তবতা। তো আমি এমনি অন্য প্রসঙ্গে অনেক কথা বললাম। ইনশাল্লাহ আমি আশাবাদী মানুষ। জঙ্গি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বলেন, যত ষড়যন্ত্রই করুক, ইনশাল্লাহ বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বাংলাদেশকে বলছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ has shown the pessimist world, no longer Bangladesh is a basket case. কাজেই বাংলাদেশ আজ ভিক্ষার ঝুলি নয়, বাংলাদেশ আজকে একটি উন্নয়ন এবং সমৃদ্ধির পথে যাওয়ার দেশ। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, আমি এই নেটটা মাননীয় মন্ত্রী মহোদয়কে তথ্য সমৃদ্ধ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক মহোদয় জরিপ ও কর্তৃক ব্যবহৃত বাংলাদেশ ইরিগেশন ইকুইপমেন্ট সার্ভে অ্যান্ড মনিটরিং সিস্টেমের শুভ উদ্বোধন করবেন এবং স্যার সেটা শুভ উদ্বোধন করে ফেলেছেন। আমরা স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।